নমস্কার। ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয়ের রিজিওনাল সেন্টার কলকাতা কেন্দ্র থেকে আজকের লাইভ প্রোগ্রামে অংশগ্রহণকারী সমস্ত পাঠক সমাজকে স্বাগত জানাই। হিস্ট্রি EHIC 134, History of India 1707 to 1950। এই পেপারের ইউনিট নাম্বার 8 এর টপিক ইকোনমিক ইম্প্যাক্ট অফ কলোনিয়াল রুল, অর্থাৎ ঔপনিবেশিক শাসনের অর্থনৈতিক প্রভাব। সেই আলোচনায় আমি অঞ্জন কুমার বসু আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের আলোচনা বিষয় কিভাবে ঔপনিবেশিক অর্থনীতির বিরুদ্ধে জাতীয়তাবাদীরা বিভিন্ন যুক্তি তুলে ধরেছিলেন। আমি প্রথমে সেই বিষয়টির উপর আলোকপাত করব, তারপর আমার আলোচনার ক্ষেত্র থাকবে ঔপনিবেশিক শাসনের অর্থনৈতিক প্রভাব হিসেবে অবশিল্পায়নের বিষয়টি এবং ঔপনিবেশিক ভারতে অর্থনৈতিক প্রভাব হিসেবে ঘটে যাওয়া অসংখ্য দুর্ভিক্ষের দিকটির উপর আমি আজকে আলোকপাত করব। ঔপনিবেশিক শাসন ব্যবস্থা বিভিন্ন পর্যায়ের মধ্যে দিয়ে তার ঔপনিবেশিকরণ প্রক্রিয়াকে সমাপ্ত করেছিল। আমি ইতিমধ্যে আমার পূর্ববর্তী আলোচনায় ঔপনিবেশিকরণের 3টি পর্বের কথা উল্লেখ করেছি। 3টি পর্ব বা পর্যায়ের মধ্যে দিয়ে কিভাবে ঔপনিবেশিকরণ প্রক্রিয়া ভারতবর্ষে প্রথমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং পরবর্তীতে মহারানী ভিক্টোরিয়ার শাসনের মধ্য দিয়ে পরিপূর্ণতা পেয়েছিল সে আলোচনা করেছে। এখন ঔপনিবেশিক শাসনে মধ্য দিয়ে যে অর্থনীতি ভারতবর্ষকে উপহার দেওয়া হয়েছিল, যেটাকে আমি ইতিমধ্যে স্যাটেলাইট ইকোনমি হিসেবে বারংবার তুলে ধরার চেষ্টা করেছি, সেই স্যাটেলাইট বা উপগ্রহ অর্থনীতির বিভিন্ন কুপ্রভাব ভারতীয় সমাজ এবং অর্থনীতির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। সেই দিকটিকে সমালোচনা করেছেন জাতীয়তাবাদী অর্থনৈতিক ইতিহাসবিদ বা লেখকরা, যাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন দাদাভাই নৌরোজি, রমেশ চন্দ্র দত্ত, মদন মোহন মালব্য এবং মহাদেব গোবিন্দ রানাডি। এরা প্রত্যেকে তাদের লেখনীর মধ্যে দিয়ে, বিশেষ করে দাদাভাই নৌরোজি তার পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া নামক গ্রন্থের মাধ্যমে, রমেশ চন্দ্র দত্ত তার ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থে,
এছাড়া মহাদেব গোবিন্দ রানাডে মতো অর্থনৈতিক জাতীয়তাবাদীরা দেখানোর চেষ্টা করেছেন কিভাবে ঔপনিবেশিক শাসক ভারতীয় অর্থনীতি এবং সমাজ ব্যবস্থার উপর আঘাত তৈরি করেছে। দাদাভাই নওরোজি বিভিন্ন সরকারি পরিসংখ্যান এমনকি ইংরেজ লেখকদের দেওয়া তথ্য প্রমাণের ভিত্তিতে দেখানোর চেষ্টা করেছেন যে ভারতবর্ষ থেকে কি পরিমাণ সম্পদের বহির্গমন হয়েছে কোনো প্রতিদান ছাড়া। সেই বিষয়টি যেমন তিনি তুলে ধরেছেন এবং তিনি দেখানোর চেষ্টা করেছেন যে ঔপনিবেশিক শাসকরা বিভিন্ন সময় তাদের অর্থনৈতিক নীতিগত পরিবর্তন আনলে তা কার্যত সম্পদ নির্গমনের নিরবচ্ছিন্ন প্রক্রিয়াকে সহযোগিতায় করেছে। এবং দাদাভাই নওরোজি ব্রিটিশ শাসনের কাছ থেকে এমন ধরনের আচরণ কাম্য নয় বলে তিনি তার গ্রন্থের নামকরণ করেছিলেন পভার্টি অ্যান্ড আন-ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। আপনারা এই আন-ব্রিটিশ রুল পার্টিকুলার ওয়ার্ড অর্থাৎ ব্রিটিশদের শাসনের অউপযোগী বা উপযোগী নয় এই শব্দ চায়নের মধ্যে দিয়ে বুঝতে সক্ষম হবেন যে দাদাভাই নওরোজি আসলে ব্রিটিশ শাসনের মধ্য দিয়ে যে ব্যাপক পরিমাণ সম্পদের নির্গমন হয়েছিল সেই বিষয়টি তার কাছে কাঙ্ক্ষিত ছিল না। তিনি কখনো ব্রিটিশ শাসনের প্রতি আস্থা রেখেছিলেন, তখনই তিনি ব্রিটিশ শাসন ব্যবস্থা একজন ভালো সমর্থক ছিল। পরবর্তীকালে অর্থনীতিবিদরা দাদাভাই নওরোজি সম্পদ নির্গমনের তথ্যের পরিসংখ্যানগত ভুল ত্রুটি তুলে ধরলেও বিশেষ করে ডক্টর সুনন্দা সেন দাদাভাই নওরোজি কৃত পরিসংখ্যানের মধ্যে অসঙ্গতি লক্ষ্য করলেও মোটের উপর তার দেওয়া সম্পদ নির্গমনের বিষয়টি অস্বীকার করেনি এবং সবাই এক বাক্যে মেনে নিয়েছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত ধরে এবং পরবর্তীকালে ব্রিটিশ রাজের হাত ধরে একটা ব্যাপক পরিমাণ সম্পদের নির্গমন ভারতবর্ষ থেকে সংগঠিত হয়েছে।
এবং এই সম্পদ নির্গমন হয়েছিল সম্পূর্ণভাবে কোন প্রকার প্রতিদান ছাড়া। এবং অতি সাম্প্রতিককালে দ্বিজেন্দ্র ত্রিপাঠী তার ট্রায়াঙ্গুলার রুট থিওরি, ত্রিকোণ বাণিজ্যের তত্ত্বের মধ্য দিয়ে কিভাবে ভারতবর্ষ থেকে ব্যাপক পরিমাণ সম্পদের নির্গমন হয়েছে আপেল ব্যবসাকে কেন্দ্র করে ভারতের রাজকোষ থেকে রাজখামারের ব্যয় মিটিয়ে যে আফিম উৎপাদন করা হয়েছিল, সেই আফিম চীন দেশে রপ্তানি করে সেখান থেকে চীনা জনগণকে আফিমের নেশায় আচ্ছন্ন করে সেখান থেকে রেশম, বস্ত্র এবং উৎকৃষ্ট মানের চীনামাটির সামগ্রীকে ইউরোপের বাজারে রপ্তানি করা হয়েছে। আর তার বিনিময়ে ভারতবর্ষ কি পেয়েছে? তার বিনিময়ে ভারতবর্ষ পেয়েছে একদল ইংরেজ শাসক, যাদের প্রশাসনিক ব্যয় মেটাতে ভারতবর্ষের রাজকোষ থেকে একটা বিপুল পরিমাণ অর্থের নির্গমন হয়েছে। এইভাবে সম্পদের নির্গমনের নালীটা ক্রমাগত স্ফীত হয়েছে এবং ভারতবর্ষ থেকে সম্পদের ব্যাপক নির্গমন সংগঠিত হয়েছে। আপনারা এই বিষয়টির উপরে সজাগ থাকবেন যে দাদাভাই নওরোজি মতো জাতীয়তাবাদীরা মোটের উপর ব্রিটিশ অর্থনীতির যে দোষ ত্রুটি তা জনসমক্ষে তুলে ধরার চেষ্টা করেছে। আবার রমেশচন্দ্র দত্ত মতো জাতীয়তাবাদী তার ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়াতে ব্রিটিশ ভূমি রাজস্ব নীতি বিভিন্ন পরীক্ষামূলক দিক সম্পর্কে তুলে ধরার চেষ্টা করেছে এবং তার ত্রুটি বিচ্যুতিগুলি জনসমক্ষে এনে ভারতীয় জনসচেতনতাকে বৃদ্ধি করেছে। মহাদেব গোবিন্দ রানাডে, মদন মোহন মালব্য এই সমস্ত অর্থনৈতিক জাতীয়তাবাদী লেখকরা তাদের যুক্তি এবং তথ্য প্রমাণকে সামনে এনে ঔপনিবেশিক শাসন ব্যবস্থা অর্থনৈতিক বৈষম্যগত দিককে তুলে ধরেছে। মোটের উপর জাতীয়তাবাদী অর্থনৈতিক ইতিহাসবিদরা ঔপনিবেশিক অর্থনীতির সমালোচনার মধ্য দিয়ে কার্যত ব্রিটিশদের শুধরে নেওয়ার শাসন ব্যবস্থার ত্রুটি বিচ্যুতি শুধরে নেওয়ার একটা ক্ষেত্র তৈরি করেছিল, কিন্তু তাদের শোষণের নালীটা এতটাই বেড়ে গিয়েছিল যে তা বন্ধ করা সম্ভব হয়। প্রথম পর্যায়ের ঔপনিবেশিকরণ এর ক্ষেত্রে আমরা দেখেছি যে কিভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি একচেটিয়া বাণিজ্যিক আধিপত্য তৈরি করেছিল। তারপর মুক্ত বাণিজ্য বা লেসে ফেয়ার বা অবাধ বাণিজ্যের নীতি গ্রহণ করে ব্যক্তিগত বাণিজ্যিক ধারণাকে সমর্থন জুগিয়েছে।
এবং সেই পর্বে ব্রিটিশ পুঁজিপতি শ্রেণী ভীষণভাবে লাভবান হয়েছিল। এই লাভে অঙ্ক দিন দিন বৃদ্ধি পেয়েছিল। ফলে অর্থনৈতিক জাতীয়তাবাদী লেখকরা ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের সমালোচনা মধ্য দিয়ে একদিকে যেমন জাতীয়তাবাদী চিন্তা চেতনা প্রতিফলন ঘটিয়েছিলেন এবং জনসচেতনতা গড়ে তোলার উদ্যোগ নিয়েছিলেন, তেমনি ব্রিটিশ শাসন ব্যবস্থাকেও সংশোধনের পথ খুলে দিয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনক এটাই যে তা থেকে ব্রিটিশ শাসন কোন প্রকার শিক্ষা নেওয়ার প্রয়োজন বোধ করেনি। ফলে ভারতবাসীর উপর শোষণের মাত্রা বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে ঔপনিবেশিক শাসনের অর্থনৈতিক শোষণ হিসেবে অবশিল্পায়ন বা বিশিল্পায়ন বা ডিইন্ডাস্ট্রিয়ালাইজেশন এর মতো ঘটনা সংঘটিত হয়েছে। কাজে জাতীয়তাবাদী অর্থনৈতিক ইতিহাসবিদরা বা লেখকরা তাদের সমালোচনা ক্ষেত্র হিসেবে কৃষিকে যেমন বেছে নিয়েছিলেন, সম্পদ নির্গমনের বিষয়টিকে যেমন তুলে ধরেছিলেন, তেমনি ভারতের হস্ত কুটির শিল্পের অবক্ষয়ের বিষয়টিকেও তারা তুলে ধরেছিল এবং কৃষি ক্ষেত্রের উপর ক্রমাগত চাপ বৃদ্ধির বিষয়টিকে অর্থনৈতিক ইতিহাসবিদ রমেশচন্দ্র দত্ত তার ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থে জোরের সঙ্গে তুলে ধরেছে। এইভাবে জাতীয়তাবাদীদের দ্বারা ব্রিটিশ ঔপনিবেশিক অর্থনীতি এবং শোষণের সমালোচনা তৈরি হয়েছে। আমি আমার আজকের পরবর্তী আলোচনা ক্ষেত্র হিসেবে ঔপনিবেশিক শাসনের অর্থনৈতিক প্রভাবের উপর আলোকপাত করব। আমি ইতিমধ্যে বারংবার আপনাদেরকে বলার চেষ্টা করেছি যে ঔপনিবেশিক শাসন ভারতবর্ষ বিশ্ব পুঁজিবাদের সঙ্গে সংযুক্ত করলেও তার ফল ভারতবর্ষের অনুন্নয়নই থেকেছে, উন্নয়নের কোন ক্ষেত্র তৈরি করেনি। এবং ব্রিটিশ শাসন এবং শোষণের ধারাবাহিকতাকে টিকিয়ে রাখার স্বার্থে ভারতবর্ষের
প্রশাসনিক ব্যয়, সামরিক ক্ষেত্রে অতিরিক্ত ব্যয়, সেনাবাহিনী প্রতিপালন, পুলিশি ব্যবস্থা সংস্করণ, যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন হিসেবে রেলপথের ব্যাপক বিস্তার, 1905-এর মধ্যে প্রায় 45,000 কিলোমিটার রেলপথের বিস্তার হয়েছিল। এইসব বিষয়গুলোকে ঔপনিবেশিকরণ প্রক্রিয়ার সঙ্গে স্বতন্ত্রভাবে দেখলে বা ভাবলে যথার্থ ঐতিহাসিক ভাবনা আমাদের মনের মধ্যে গড়ে উঠবে না। কারণ এই সবগুলি বিষয় সংযুক্ত ছিল ব্রিটিশ অর্থনৈতিক শোষণের সঙ্গে সংযুক্ত। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের বিষয়টি ব্রিটিশরা ভেবেছিল। কার্ল মার্ক্সও এক সময় মন্তব্য করেছিল, ভারতবর্ষে ব্রিটিশদের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য অবদান হলো রেলপথের বিস্তার ঘটা। এক্ষেত্রে কার্ল মার্ক্সও মতো বিশিষ্ট চিন্তাবিদ তিনিও কিন্তু তার অনুধাবনের ক্ষেত্রে, বিশেষ করে ভারতবর্ষের ক্ষেত্রে ব্রিটিশ শাসন শোষণের কদর্যতম দিকটিকে সঠিকভাবে ভাবতে পারেনি। কাজে একটা স্বাধীন দেশে ট্রান্সপোর্ট রেভলিউশন বা যোগাযোগগত বিপ্লবের মাধ্যমে যে উন্নয়ন বা অগ্রগতি বা যে আধুনিকীকরণ, মডার্নাইজেশন ভাবা যেতে পারে, একটা উপনিবেশে তা কখনোই সম্ভবপর নয়। কাজে কার্ল মার্ক্সের মতো চিন্তাবিদ এক্ষেত্রে তার পর্যবেক্ষণে অসঙ্গতির মধ্যে পড়ে যান। যাই হোক, ঔপনিবেশিক শাসনিক অর্থনৈতিক প্রভাব পড়েছিল ভারতবর্ষের সামাজিক এবং অর্থনৈতিক এবং রাজনৈতিক সাংস্কৃতিক ক্ষেত্রের উপর। আমি বারংবার বলার চেষ্টা করেছি যে ঔপনিবেশিক শাসন ভারতবর্ষের চিরাচরিত হস্তকুটির শিল্পের অবক্ষয়কে সুনিশ্চিত করেছে, অর্থাৎ ঘটে গিয়েছিল অবশিল্পায়ন। কিছুটা পরিসংখ্যান থেকে এই বিষয়টি যথেষ্ট পরিষ্কার হয়ে ওঠে। কেননা ব্রিটিশ শাসক মহলে বা সরকারি নথিপত্র, বিভিন্ন পত্র পত্রিকা, এগুলি থেকে প্রমাণিত তথ্যের ভিত্তিতে দেখা যায় যে ভারতের
চিরাচরিত হস্ত এবং কুটির শিল্পের অবক্ষয়, ম্যানচেস্টার, লিভারপুল, গ্লাসগোর মতো শিল্প উন্নত অঞ্চলে উৎপাদিত সামগ্রী বাজার দখলকে কেন্দ্র করে ভারতের চিরাচরিত হস্ত কুটির শিল্পে অবক্ষয়ের বিষয়টা সুনিশ্চিত হয়। আমি ইতিমধ্যে আমার বিভিন্ন আলোচনায় দেখানোর চেষ্টা করেছি যে মুঘল যুগের শেষ পর্বে অর্থাৎ প্রাক ঔপনিবেশিক পর্বেও ভারতবর্ষের অর্থনীতিতে পুঁজিবাদী তৎপরতা যথেষ্ট উজ্জ্বল ছিল। ইরফান হাবিব এর গবেষণায় সেই বিষয়টি স্পষ্ট। কিন্তু ব্রিটিশ শাসন এবং শোষণ সেই পুঁজিবাদী তৎপরতাকে সম্পূর্ণভাবে স্তব্ধ করে দেয়। ভারতবর্ষ যে সমকালীন পৃথিবীর অন্যান্য সভ্যতা থেকে কোনো অংশে পিছিয়ে ছিল না তার উৎকৃষ্ট প্রমাণ ইউরোপীয় বিভিন্ন বণিক গোষ্ঠীর ভারতীয় পণ্য সংগ্রহ বা রপ্তানি করার বিষয়টি এটাকে সুনিশ্চিত করে। মালাক্কা, এডেন, সাগর পাড়ে এই সমস্ত বন্দরগুলি থেকে ভারতের পাটনা, মছলিপত্তনম, বাংলাদেশের শ্রীপুর, তাম্রলিপ্ত, হুগলি, এই বন্দরগুলির সঙ্গে প্রতিনিয়ত ব্যবসা বাণিজ্য চলত এবং ইংরেজরাও এই ব্যবসা বাণিজ্যের সূত্রে ভারতবর্ষে এসেছিল। ভারতীয় উৎকৃষ্ট বস্ত্র সংগ্রহ করার আগে কিন্তু এই সময় ব্যবসা বাণিজ্যের পাশাপাশি ইংল্যান্ডে ম্যানচেস্টারকে কেন্দ্র করে যে কারখানা ভিত্তিক উৎপাদন ব্যবস্থা সূচনা হয় তা কিন্তু ভারতবর্ষের বাজার ক্রমাগত দখল করে এবং ক্রমে ভারতীয় দেশীয় উৎপাদিত পণ্য সামগ্রী বাজার দখল করে নেয় ম্যানচেস্টারের উৎপাদন ব্যবস্থা। আমি ইতিমধ্যে ভারতবর্ষের হস্ত কুটির শিল্পের উৎকৃষ্ট মানের শিল্পগুলির অবক্ষয়ের কারণ হিসেবে ঐতিহাসিক ধনঞ্জয় রামচন্দ্র গ্যাডগিলের দেওয়া মতানুসারে আমাদের বাবু কালা সাহেবদের বিলেতি অনুকরণ বা বিলেতি পণ্য সামগ্রী অতিরিক্ত মোহ এবং দেশীয় পণ্য সামগ্রীকে প্রত্যাখ্যান করা বিষয়টি আমার পূর্ববর্তী আলোচনায়
তুলে ধরেছে। কাজে আমাদের দেশের হস্ত কুটির শিল্পগুলিকে দুই ধরনের চাপ সহ্য করতে হয়েছে। এক হচ্ছে ইউরোপের বাজারগুলিতে অতিরিক্ত শুল্ক চাপিয়ে তার চাহিদাকে সীমিত করা হয়েছে। আবার ইউরোপীয় পণ্য সামগ্রীগুলি ভারতীয় বাজারে উন্মুক্ত ভাবে এনে ভারতীয় কারিগরদের উৎপাদিত পণ্য সামগ্রীকে প্রতিযোগিতার মধ্যে ঠেলে দেওয়া হয়েছিল। স্বাভাবিকভাবে আপনারা বুঝতে পারছেন কিভাবে ঔপনিবেশিক পুঁজির দ্বৈত ভূমিকা ভারতবর্ষের অর্থনীতিকে ঔপনিবেশিক অর্থনীতির উপগ্রহ অর্থনীতি বা সেবাদাস মূলক অর্থনীতিতে পরিণত করেছে। ফলে অনিবার্যভাবে ঘটে চলেছিল অবশিল্পায়নের মতো বিষয়। অবশিল্পায়ন বলতে আমরা বুঝি শিল্পায়নের বিপরীত মুখী একটা অবস্থা। ঐতিহাসিক সব্যসাচী ভট্টাচার্য তার ঔপনিবেশিক ভারতের অর্থনীতি নামক গ্রন্থে অবশিল্পায়নের সংজ্ঞা সঙ্গে বলেছেন যে যখন কোন দেশে জাতীয় আয়ের ক্ষেত্রে শিল্পক্ষেত্র থেকে রাজস্ব বেশি আসে এবং কৃষি ক্ষেত্র থেকে কম আসে, তখন সেই অবস্থাটা কে আমরা শিল্পায়ন বলে ভাবতে পারি। কিন্তু যদি এর বিপরীতমুখী একটা অবস্থা হয়, অর্থাৎ কৃষি ক্ষেত্রে থেকে জাতীয় আয়ের বেশিরভাগ অংশ আসতে থাকে আর শিল্প ক্ষেত্র থেকে কম আসতে থাকে, তখন অনিবার্যভাবে আমাদের ভাবতে হয় যে ওই দেশে শিল্প ক্ষেত্রে অবক্ষয় অর্থাৎ অবশিল্পায়ন সংঘটিত হয়েছে। এখন এই অবশিল্পায়ন এর মতো বিষয়টি নিয়ে ইতিহাসবিদদের মধ্যে যথেষ্ট বিতর্কের একটা ক্ষেত্র তৈরি হয়েছে। 1960-এর দশকে ইকোনমিক হিস্ট্রি রিভিউ পত্রিকায় বারংবার অবশিল্পায়নের বিষয়টি নিয়ে লেখা শুরু হয়। আমরা ইতিমধ্যে বিভিন্ন পরিসংখ্যান, বিশেষ করে মাদ্রাজের ক্ষেত্রে এ সারদা রাজু, বাংলার ক্ষেত্রে হরিরঞ্জন ঘোষাল, বাংলা বিহারের ক্ষেত্রে, এবং অন্ধ্রপ্রদেশের ক্ষেত্রে রমন রাও, মহারাষ্ট্র ও গুজরাটের ক্ষেত্রে আরভি চোকসি,
তাদের দেওয়া তথ্যে মধ্য দিয়ে দেখাতে সক্ষম হয়েছেন কিভাবে ভারতবর্ষের শিল্পগুলিকে ইংরেজরা তাদের স্বার্থে আঘাত করেছে এবং কোম্পানি প্রথমে গায়ের জোরে একচেটিয়া কারবারের মধ্যে দিয়ে ভারতীয় উৎপাদকদেরকে বেঁধে ফেলার চেষ্টা করেছিল, আর পরবর্তী পর্বে এর উপর এক নতুন ধরনের আঘাত এসে নেমেছিল, তা হচ্ছে ইংল্যান্ডের শিল্প বিপ্লব। এবং সেই পণ্য সামগ্রী বিক্রির জন্য বাজার এবং তার কাঁচামালের জন্য ভারতবর্ষকে বেছে নেওয়া, এইভাবে অবশিল্পায়নের প্রক্রিয়াটা সংগঠিত হয়েছে। অর্থনীতিবিদ অমিয় বাগচি তিনিও তার গবেষণায় দেখানোর চেষ্টা করেছেন যে গাঙ্গীয় বিহার অঞ্চলে কিভাবে শিল্পে, দেশীয় শিল্পের অবক্ষয় হয়েছে। এইভাবে আঞ্চলিক স্তরে বিভিন্ন শিল্প পণ্যের উৎপাদকরা তাদের পেশা হারিয়েছিল, ভারতীয় উৎপাদন ব্যবস্থা ক্রমাগত তলানিতে ঠেকেছিল। একটা পরিসংখ্যান থেকে এই বিষয়টিকে আমরা একটু পরিষ্কার করতে পারি, তা হচ্ছে সুতি বস্ত্রের আমদানি বারবারন্ত লক্ষণীয় আমরা দেখতে পাই। 1860 সাল নাগাদ ইউরোপীয় ম্যানচেস্টার কেন্দ্রিক সুতি বস্ত্রে 1860 সালে মূল্য ছিল 96 লক্ষ স্টার্লিং। সেটা 1880 সালে, মাত্র 20 বছরের ব্যবধানে 1,70,00,000 পাউন্ডে চলে যায়, স্টার্লিং এ চলে যায়, এবং আরো 20 বছরের ব্যবধানে তা দাঁড়ায় 27 কোটি পাউন্ড স্টার্লিং। এটা থেকে আপনাদের নিশ্চয়ই বুঝতে অসুবিধা হচ্ছে না কি দ্রুততার সঙ্গে ম্যানচেস্টারের সুতি বস্ত্র ভারতবর্ষের বাজারে ছেয়ে গেছিল, এবং এই কাজটা সম্পন্ন হয়েছিল উন্নত যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে। আর অন্যদিকে ভারতীয় কুঠির এবং কারিগরি শিল্পের শিল্পীরা তাদের কাজ হারিয়ে কৃষির উপর চাপ বর্ধিত করেছে। বিষয়টা থেকে আমাদের বুঝতে কোন রকম অসুবিধা হয় না যে অর্থনৈতিক শোষণে ক্ষেত্র এতটা বর্ধিত হয়েছিল
তার খ্যাতনামা ভারতীয় শিল্পগুলিকে ধ্বংস করে দিয়েছে। তাই আজকের দিনে দাঁড়িয়ে ঢাকায় মসলিন আর পাওয়া যায়, ক্যালিকো বস্ত্র আর পাওয়া যায়। কলকারখানা ভিত্তিক বস্ত্রের আমদানি উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে। বাংলা তথা ভারতের স্বনামধন্য হস্তশিল্প অস্তমিত হয়েছে। স্বাধীনতা পরবর্তী পর্বে অবশ্য ভারত সরকার এবং রাজ্য সরকারগুলির উদ্যোগে পুনরায় হস্তশিল্পের মানকে ফিরিয়ে আনার উদ্যোগ তৈরি হয়েছে। তবে বাস্তবিক ক্ষেত্রে ভারতের সেই খ্যাতিমান শিল্প সত্তা কার্যত ধ্বংস হয়েছে ঔপনিবেশিক শাসন শোষণের মধ্যে। আমি ইতিমধ্যেই উল্লেখ করেছি যে 1960-এর দশক থেকে অপশিল্পায়নের বিষয়টিকে নিয়ে প্রচুর লেখালেখি শুরু হয় বা চর্চা শুরু হয়। ইকোনমিক হিস্ট্রি রিভিউ পত্রিকায় তার বিভিন্ন পরিসংখ্যানে যুক্তি, পাল্টা যুক্তি, অবশিল্পায়ন আদৌ হয়েছিল কিনা, ভারতবর্ষে শিল্প ছিল কিনা, এইসব বিষয়গুলিকে কেন্দ্র করে জাতীয়তাবাদী অর্থনীতিবিদ এবং সত্যনিষ্ঠ ইতিহাস পাঠক সমাজ ঔপনিবেশিক শাসনকালে অবশিল্পায়নের বিষয়টিকে যেমন জোরের সঙ্গে প্রতিষ্ঠা করার উপর জোর দিয়েছেন এবং সেই ইতিহাসকে তুলে আনার চেষ্টা করেছেন। আমি ইতিমধ্যেই বলেছি, গাঙ্গেয় বিহারের ক্ষেত্রে ডক্টর অমিয় কুমার বাগচি, বাংলার ক্ষেত্রে হরিরঞ্জন ঘোষাল এবং এন.কে. সিনহা, মাদ্রাজের ক্ষেত্রে এ সারদা রাজু, অন্ধ্রপ্রদেশের ক্ষেত্রে রমন রাও এবং গুজরাট মহারাষ্ট্রের ক্ষেত্রে আরভি চোকসি তাদের গবেষণার মাধ্যমে আঞ্চলিক স্তরে ডিইন্ডাস্ট্রিয়ালাইজেশন বা অবশিল্পায়নের বিষয়টিকে তুলে ধরেছে। অন্যদিকে কেমব্রিজ ঘরানার লেখকরা আমেরিকান অর্থনীতিবিদ মারিকা ভিক্সিয়ানি, মরিস ডেভিড মরিস, ড্যানিয়েল থর্নার এর মতো লেখকরা অবশিল্পায়নের তত্ত্বকে মানেন না এবং মানতে চান না। যারা অবশিল্পায়নের বিষয়টিকে অতিকথন বা মিথ বা অস্বীকার করেন, তাদের তিন ধরনের যুক্তি আছে। একদল মনে করেন আদৌ অবশিল্পায়ন হয়নি বা মোটেও অবশিল্পায়ন হয়নি। এই ঘরানার মধ্যে
মরিস, ডেভিড মরিসের নাম উল্লেখযোগ্য। তিনি মনে করেন ঔপনিবেশিক শাসন পর্বে ভারতবর্ষে অবশিল্পায়ন মোটেও হয়নি। তিনি তথ্য প্রমাণ দিয়ে এই যুক্তি খাড়া করার চেষ্টা করেছেন যে ম্যানচেস্টারের প্রচুর পরিমাণ উৎপাদিত সামগ্রী, বস্ত্র সামগ্রী ভারতবর্ষে আসলেও দেশীয় হস্তকুটির শিল্প তাতে কোনো ক্ষতির সম্মুখীন হয়নি। তার কারণ ব্রিটিশ শাসন পর্বে জনসংখ্যা যেমন বৃদ্ধি পেয়েছিল, তেমনি তাদের অভিরুচি পাল্টে গিয়েছিল, জনগণের অভিরুচি পাল্টে গিয়েছিল। বর্ধিত জনসংখ্যা এবং তাদের অভিরুচির পরিবর্তন ম্যানচেস্টারের বাজার দখল সত্ত্বেও বা ইংল্যান্ড থেকে অতিরিক্ত বস্ত্র সামগ্রী আমদানি করা হলেও তাতে করে ভারতীয় হস্তকুটির শিল্পের কোনো ক্ষতি সংগঠিত হয়নি, এমন যুক্তি তিনি খাড়া করার চেষ্টা করেছেন। এবং জনগণের অভিরুচিগত পরিবর্তনের বিষয়টিকে তিনি আলোকপাত করার চেষ্টা করেছেন। অন্যদিকে ড্যানিয়েল থর্নার 1881 থেকে 1931 এই সময় পর্বে জনগণনার পেশাভিত্তিক পরিসংখ্যানকে উল্লেখ করে দাবি করার চেষ্টা করেছেন যে এই পর্বে শিল্পক্ষেত্র থেকে কৃষিক্ষেত্রে জনগণের অধিক অংশগ্রহণের প্রবণতা এটা সুনিশ্চিত করে না যে অবশিল্পায়ন হয়েছিল। তিনি তখনকার জনগণনার ভুল ত্রুটি বিষয়টিকে তুলে ধরার চেষ্টা করেছেন এবং পেশা সম্পর্কে মহিলাদের সজাগ দৃষ্টিভঙ্গির অভাব বা ত্রুটি বিচ্যুতিকে তুলে আনার চেষ্টা করেছেন। তিনি দেখানোর চেষ্টা করেছেন যে জনপরিসংখ্যান শ্রমের পেশাভিত্তিক গণনা অবশিল্পায়নকে সুনিশ্চিত করে না। পরবর্তীকালে অবশ্য তিনি তার মতের সামান্য পরিবর্তন করে বলেছেন যে খুব সামান্য পরিমাণ অবশিল্পায়ন হলেও হতে পারে, কিন্তু তার মারাত্মক কোনো প্রভাব ভারতবর্ষের অর্থনৈতিক ক্ষেত্রে পড়ে। আর একটা মত হলো অবশিল্পায়ন হয়েছিল বটে, কিন্তু আন্তর্জাতিক শ্রম বিভাজনের নীতি অর্থাৎ ডিভিশন অফ লেবার অনুযায়ী তাতে করে ভারতীয় অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়নি। ভারত কৃষি প্রধান কাঁচামাল সংগ্রহকারী দেশ হিসেবে থেকেছে, আর ইংল্যান্ড শিল্প নির্ভর
দেশ হিসেবে উঠে এসেছে এবং এই প্রতিযোগিতায় ইংল্যান্ডের কারিগরি দক্ষতার কাছে ভারতের পরাজয় অনিবার্য ছিল। এই ঘরানার লেখকরা, বিশেষ করে কেনসের মতো অর্থনীতিবিদরা দাবি করেছেন যে ইংল্যান্ডে দক্ষিণাঞ্চল যদি কৃষিকাজ এর মাধ্যমে এবং উত্তরাঞ্চল যদি শিল্পকর্মের মাধ্যমে সামগ্রিকভাবে শ্রম বিভাজনের নীতি অনুসারে ইংল্যান্ডের সার্বিক উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যেতে পারে, তাহলে আন্তর্জাতিক শ্রম বিভাজনের রীতি অনুসারে আন্তর্জাতিক অর্থনৈতিক ক্ষেত্রে ইংল্যান্ড শিল্প উন্নত দেশ হিসেবে আর ভারতবর্ষ কৃষি উৎপাদন দেশ হিসেবে উন্নয়নের সামিল হতে বাধা কোথায়? কেন্স আসলে ভুলে গেছেন যে একটা স্বাধীন দেশের ক্ষেত্রে কৃষি, শিল্প, বাণিজ্য হাত ধরাধরি করে এগিয়ে চলতে পারে, কিন্তু একটা পরাধীন রাষ্ট্রের পক্ষে শুধুমাত্র কৃষিকে কেন্দ্র করে, শুধুমাত্র বাণিজ্যকে কেন্দ্র করে, শুধুমাত্র শিল্পকে কেন্দ্র করে এগিয়ে যাওয়া যায় না। অর্থাৎ অবশিল্পায়ন ভারতবর্ষে হয়েছিল, তাদের যুক্তি পরিসংখ্যান থেকেও সেই বিষয়টি স্পষ্ট। আমার আলোচনার একদম শেষ পর্বে এসে গেছি এবং সেই আলোচনায় আমি একটু আলোকপাত করতে চাই যে ঔপনিবেশিক ভারতে ব্যাপকভাবে রাজনৈতিক ক্ষমতা কর্তৃগত করার মধ্য দিয়ে যে বৈধ শাসন ব্যবস্থা বাংলাকে কেন্দ্র করে শুরু হয়েছিল, তা এক দশকের মধ্যে বাংলায় অর্থনীতিকে বিধ্বস্ত করেছিল। নেমে এসেছিল দুর্ভিক্ষের করাল ছায়া, যা ইংরাজি 1770 এবং বাংলা 1176-এর দুর্ভিক্ষ নামে পরিচিত। পরবর্তীকালে ভারতবর্ষে সমগ্র অষ্টাদশ-19 শতক ধরে ব্রিটিশ শাসনকালে বারংবার দুর্ভিক্ষ হয়েছে। এমনকি 1943-এ ফেনী, যার উপর আলোকপাত করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমিয় কুমার, অমর্ত্য সেন। এবং এই দুর্ভিক্ষ কিভাবে ব্রিটিশ শাসন শোষণকে কেন্দ্র করে সংগঠিত হয়েছে? ভারতবর্ষকে ক্রমাগত শিল্প উন্নয়নের পরিবর্তে ছেড়ে দেওয়া হয়েছে কৃষি নির্ভর অর্থনীতির মধ্যে। অথচ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য রাজকোষ থেকে প্রচুর অর্থ ব্যয় করা হয়েছে রেলপথ বিস্তারের জন্য, কিন্তু সেচ ব্যবস্থার উন্নয়ন করে কৃষি অর্থনীতি অগ্রগতি করে সাধারণ কৃষক বা প্রজা সাধারণের উদ্বৃত্ত উৎপাদন বৃদ্ধির কোনো চেষ্টা করা হয়নি।
ফলে শুরু থেকে ব্রিটিশ অর্থনৈতিক শোষণ তীব্র থেকে তীব্র রূপ ধারণ করেছে, যা বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাসে অ্যাজ এ ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে বঙ্কিমচন্দ্র এই উপন্যাস লিখেছিলেন। অবশ্যই আপনারা সাহিত্য ভাবনা হিসেবে আনন্দমঠকে পুরোপুরিভাবে দেখবেন না, এর পরিসংখ্যান বাস্তবসম্মত কখনই কল্পনার স্থান থেকে নয়। অর্থাৎ এই সাহিত্যের ভাবনার মধ্যে সত্যনিষ্ঠ ইতিহাস এর প্রতিফলন ঘটেছিল। প্রাকৃতিক দুর্যোগ অবশ্যই ভারতবর্ষের দুর্ভিক্ষ সংগঠনের ক্ষেত্রে কখনো কখনো প্রত্যক্ষ কারণ হিসেবে ছিল, কিন্তু পরোক্ষ যে কারণটা ছিল তা হলো ঔপনিবেশিক শাসনে শোষণের জায়গা। আনন্দমঠে বঙ্কিমচন্দ্র বলছেন, ইংরেজ তখন বাংলার দেওয়ান, তাহারা খাজনার টাকা আদায় করিয়া লহেন নাই, করিয়া লন, কিন্তু তখনও বাঙালির প্রাণ সম্পত্তি প্রভৃতি রক্ষণাবেক্ষণের ভার পাপিষ্ঠ নরাধম মির্জাফরের হাত। মির্জাফর গুলি খায় আর ঘুমায়, ইংরেজ টাকা আদায় করে ও দেশ বাঁচে, বাঙালি কাঁদে আর উচ্ছন্নে যায়। এমন সময় 1769 দুর্ভিক্ষ নেমে আসে। আশ্বিন কার্তিকে বিন্দু মাত্র বৃষ্টি পড়িল না, মাঠের ধান মাঠে শুকিয়ে গেল, একেবারে ঘর হয়ে গেল। যা দুই এক কাহন ফসল উৎপাদিত হলো তা রাজপুরুষ এবং সিপাহীদের জন্য কিনিয়া রাখিলেন। লোকে আর খাইতে পাইল না, কিন্তু মোহাম্মদ রেজা খান রাজস্ব আদায়ের কর্তা একেবারে শতকরা 10 টাকা রাজস্ব বাড়িয়ে দিলেন। বাংলার বড় কান্নার কোলাহল পড়িয়ে গেল। লোকে প্রথমে ভিক্ষা করতে আরম্ভ করলো, তারপর কে ভিক্ষা দেয়? লোকে গরু বেচিল, লাঙ্গল জোয়াল বেচিল, বীজ ধান খাইয়া ফেলিল, ঘর বাড়ি বেচিল, জোত জমা বেচিল, তারপর মেয়ে বেচতে আরম্ভ করল, তারপর ছেলে বেচতে আরম্ভ করল, তারপরে স্ত্রী বেচিতে আরম্ভ করল, তারপর ছেলে মেয়ে স্ত্রী কেউ কেনার মতো রইলেন না, খরিদ্দার নেই, সকলেই বেচিতে চায়। খাদ্যাভাবে গাছের পাতা খাইতে লাগলো, পলাইয়া গেল, যাহারা পলাইল তাহারা বিদেশে গিয়া অনাহারে মরল, এবং যাহারা পলাইল না তাহারা অখাদ্য কুখাদ্য খাইয়া রোগে পড়িয়ে প্রাণ ত্যাগ করিল। এই দুর্ভিক্ষে
করালো গ্রাস বাংলাতে ছড়িয়ে। আবার 1943-এর যে ভয়াবহ দুর্ভিক্ষ হয়েছিল সেখানেও কিন্তু একই চিত্র লক্ষ্য করা যায়। তা হচ্ছে জাপানি আক্রমণকে প্রতিহত করার ভয়ে ইংরেজ সৈন্যের জন্য প্রচুর খাদ্য সংগ্রহ করা হলো, পোড়ামাটির নীতি গ্রহণ করা হলো, ফলে একটা কৃত্রিম ভাবে ম্যানমেড দুর্ভিক্ষ সৃষ্টি হলো। কাজে ঔপনিবেশিক শাসনের প্রভাব, এর ফলে আমরা যেমন অবশিষ্টায়নের মতো ঘটনা প্রত্যক্ষ করলাম, অনুধাবন করার চেষ্টা করলাম, তেমনি ঔপনিবেশিক ভারতে দুর্ভিক্ষ নেমে আসে, মানুষ মানুষের মাংস খেতে শুরু করল। এইভাবে এক অন্য ইতিহাস ব্রিটিশদের হাত ধরে তৈরি হল, যার সাক্ষী আজও আমরা বহন করে চলেছি। নমস্কার, আমি আমার আলোচনা আজকের মতো এখানেই সমাপ্ত।